সুপ্রিয় দর্শক, 52 টিভির সরাসরি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আজকের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান কাজল। আপনারা জানেন আজকের বাংলাদেশের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার পাশাপাশি সপ্তাহের সবথেকে আলোচিত ঘটনাগুলো নিয়ে কথা বলে থাকি। আমাদের সাম্প্রতিক বিষয়ের আজকের আলোচনায় উপস্থিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমরা অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের সাথে পরিচয় হয়ে নেব। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমাদের সাথে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সুপ্রিয় দর্শক, আমরা এবার সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। আজকের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনার বিষয়গুলো নির্ধারিত হবে। যেমন গত কয়েকদিন ধরেই আমরা নির্বাচনের যে একটা হাওয়া বাংলাদেশে বইতেছিল, সেখান থেকে যদি আমরা আলোচনাটা শুরু করি এবং আলোচনাটা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই এভাবে যে গত কালকে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনের, সেখানে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে ক্রেন দিয়ে কারচুপি, তাদের এজেন্টদের সেখান থেকে বের করে দেওয়া এবং ইভিএম মেশিনের যে ব্যবহার সেটা নিয়েও তাদের আপত্তি রয়েছে। একই পক্ষভাবে আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে নির্বাচন এবং সরকারকে আসলে প্রশ্নবিদ্ধ করার জন্যই বিএনপি অভিযোগ করছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আসলে সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের নামে একটা তামেশা করছে। তো এই সার্বিক পরিস্থিতিতে পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি আপনার দলের পক্ষ থেকে কিভাবে আসলে খণ্ডায়ন করবেন বিএনপির এই দাবি দেওয়াগুলোকে? ধন্যবাদ। 52 টিভিতে যারা আজকে উপস্থিত আছেন, আমি আমাদের সম্মানিত যে আলোচকরা আছেন এবং সঞ্চালক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যে দর্শকরা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কিন্তু এক ধরনের উৎসব, বিশেষ করে আমি মনে করি এটা। তো এই উৎসবে আসলে সামিল হয়েছে, বিশেষ করে 2টা নির্বাচন হয়েছে। আমাদের 2জন নেতা প্রয়াত হয়েছিলেন, তারা প্রয়াত হয়েছেন বলেই 2 জায়গায় উপনির্বাচন হয়েছেন, নওগাঁ এবং কালকে উপনির্বাচন ঢাকা 5-এর আসন, ঢাকা 5। তো 2 জায়গায় কিন্তু নির্বাচন হয়েছে, যেটা সবসময় হয় নির্বাচনে জিতার পরে বিরোধী দল যারা হেরে যায় তাদের একটা বিশাল একটা প্রেস কনফারেন্স থাকে। প্রেস কনফারেন্সে তারা অভিযোগ করেন কেন তারা হেরে গেলেন। তো এই ধরনের অভিযোগগুলো আসলে নতুন কিছু নয়, সবসময়ই আমরা দেখেছি নির্বাচন যেরকমই হোক না কেন মানে এক ধরনের অভিযোগ থাকেই। তা আমি যেটা মনে করি এখানে অভিযোগের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কেন মনে করি না, এই জন্যই আমি এই কথাটা বলতে চাই। অতীতে আমরা দেখেছি যেমন কুমিল্লার একটা নির্বাচন হয়েছিল, আমার মনে আছে, একটা সম্ভবত মেয়র নির্বাচন ছিল। প্রার্থী নিজেই বয়কট করেছিলেন এবং কেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা সকলে বয়কট করেছিলেন। বয়কট করার পরে এবং এই নির্বাচন মানেন না, আইন বর্জন করেছেন এবং তারা নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছেন। অসংখ্য প্রেস রিলিজ সারাদিন করেছেন, কিন্তু সন্ধ্যায় যখন রেজাল্ট আসা শুরু হলো, বিএনপির ওই প্রার্থী কিন্তু সেদিন জয়ী হয়েছিলেন মেয়র নির্বাচনে। তিনি এখনো মেয়র আছেন। জয়ী হওয়ার পরে তাদের দলীয় নেত্রী সেদিন তাদেরকে অভিবাদন জানিয়েছিলেন, দলের নেতা কোনো উচ্চে পড়ে আনন্দ মিছিল করেছেন। তো এই ধরনের অভিযোগ সবসময় থাকে, কিন্তু আমরা দেখেছি যখন জিতে যায় তখন কিন্তু আর অভিযোগ ওভাবে থাকে না। তখন তারা নানাভাবে খুন্ডিয়ে চেষ্টা করেন, তারা জিতেছেন, জনগণ ভোট দিয়েছেন, এই ধরনের কথা বলে থাকে। তো আসলে আর বাংলাদেশের প্রেক্ষাপট এটা নতুন কিছু নয়। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সবসময় সরকারকে প্রশ্নবিদ্ধ করা, সরকারের যে কোনো কাজের সমালোচনা করা হলো আমাদের যারা অপোনেন্টে থাকে তাদের এই কাজ। তো সুতরাং সেই ধারাবাহিকতায় এই নির্বাচন নিয়ে তারা অসংখ্য কথা বলেছেন। আমি বিশেষ করে স্পেসিফিকলি যেটা বলেছেন যে মানে কারচুপি কিংবা এই আমাদের এই যে নূতন মেশিনে যে ভোটের বিষয়টা, হ্যালো, ইভিএম পদ্ধতির যে ভোট, তো এটা স্বয়ং কিন্তু আমরা আমেরিকাতে দেখেছি ইভিএম পদ্ধতি যখন ভোট হয়েছে তখন এক ধরনের অভিযোগ করেছেন, কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে। যেমন আমরা অতীতে দেখেছি ব্যালট বক্স দেখা যেত না, এখন ট্রান্সপারেন্ট ব্যালট বক্স এসছে। এই ধরনের নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ইভিএম একটা নতুন সংযোজন এবং ইতিমধ্যে ইভিএম কিন্তু অসংখ্য নির্বাচন হয়েছে ইভিএম এর মাধ্যমে। তো এটা হয়তো বা মেশিনারিজ কিছু বিষয় আছে বলে কারো কাছে জটিল মনে হয়েছে, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে জটিল কিছু না। যখন ভোট দেওয়া হয়ে যায় তখন মনে করি আসলে খুব স্বাভাবিক এবং ইজি একটা বিষয়।
আচ্ছা সালাউদ্দিন ভাই, আমি একটু আপনার এখানে অ্যাড করতে চাই, যেমন ঢাকাতে যে উপনির্বাচনটা হলো ঢাকা 5-এ, সেখানে পাচ্ছে। 10% মতো টোটাল ভোট কাস্ট হয়েছে। তো আচ্ছা আমি নর্মালি আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখি যে আওয়ামী লীগ বিএনপির ভোটারের রেশিও 30 থেকে 35-এর কাছাকাছি। তো এখানে মাত্র 10% ভোট কাস্ট হওয়ার কারণ কি আপনি বলতে পারবেন? বা আপনার কি মনে আসলে হয় কেন অনলি 10% আবার ভোটার আসলো? নওগাঁতে কিন্তু 36% ভোট কাস্ট হয়েছে। নওগাঁতে 36% ভোট কাস্ট হয়েছে। 36% ভোট কাস্ট হয়েছে। আসলে আমি এখানে একটু বলতে চাই, আপনারা এখন দেখবেন ঘরে যে টেলিভিশনটা আছে কিন্তু ওটা কিন্তু আগের মতো কেউ খুব আগ্রহ বলে দেখে না। সবাই কিন্তু নিজের যে একটি স্মার্টফোন আছে ওইটা নিয়ে কিন্তু সবাই ব্যস্ত থাকে। যেমন একটা বাচ্চা ইউটিউবের মধ্যে সে কার্টুন দেখছে, তার পছন্দের চ্যানেলে যাচ্ছে, পছন্দের খেলা খেলছে। বয়স্ক যিনি আছে ইউটিউবের মধ্যে সে গান শুনছে, ছবি দেখছে, নাটক দেখছে, কিংবা তার প্রফেশনাল কোনো কাজ থাকলে সেটাই করছে। তো টেলিভিশন দেখার যে মাত্রাটা কমে এসেছে, এটা কিন্তু এক ধরনের সোশ্যাল, আমি বলবো যে একটা সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটা সোশ্যাল চেঞ্জ বলবো আমি। যেহেতু কাজল কমিউনিকেশনের টিচার, আসাদুজ্জামান কাজল, সেও ভালো একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিতে পারবে এটার। তা আমি আরেকটা যেটা মনে হচ্ছে, নগর জীবনে আসলে কোথায় ভোট হচ্ছে, কোথায় মানুষ কি করছে, মানুষের জানার আগ্রহ পরিধিটা ধীরে ধীরে কমে আসছে। তো যার যার কারণে মানুষও মনে করে ভোট কেন্দ্রে যে বিশেষ করে যেই ঘটনা, স্বাভাবিক যে ঘটনাগুলোর জন্য আগে মানুষের উৎসুক ছিল, সেই ঘটনাগুলো মানুষ কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে এখন। তা আমার কাছে মনে হয়েছে মানুষ কিন্তু একদম ভোট সেন্টারে গিয়ে যে ভোট দেওয়ার যে বিষয়টা, এটা ধীরে ধীরে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে, কিংবা মানুষের আগ্রহ কমে যাচ্ছে। কমে যাওয়া মানে এই নয় যে মানুষ রাজনীতির প্রতি কিংবা ভোটের প্রতি কিংবা জনপ্রতিনিধির মধ্যে আগ্রহ কমে যাচ্ছে। আসলে উন্নত জি দেশগুলোতেও আমরা দেখি ভোটের সংখ্যাটা খুবই। জি সালাউদ্দিন ভাই, আমরা বুঝছি যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আধুনিক প্রযুক্তির ফলে অন্যান্য বিষয়ের মতো ভোট কেন্দ্রে হয়তো ভোটারদের যাওয়ার উপস্থিতিটা কমে আসছে। আমরা শুনেছি একদিকে ভোট আমরা হচ্ছে, একদিকে মানুষ তার কাজ নিয়ে ব্যস্ত, আবার জি পৃথিবীর নানা দেশে ভোটও হচ্ছে, পাশাপাশি মানুষ তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। জি তো সুতরাং জি জি কাছে মনে হয় যে আমরাও সেই ধরনের একটা একটা সময়ের মধ্যে আমরাও যাচ্ছি, যার কারণে জি, আমরা ভোটের আমরা বুঝতে পার্সেন্টেজ ধীরে পেরেছি। ধীরে কমে যাচ্ছে। সালাউদ্দিন ভাই, আপনি বলতে চাচ্ছেন আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের যুগের চিন্তা পরিবর্তন, ভাবনা এটা আমি চিন্তা ভাবনা সবকিছুই। আমরা একই বিষয় নিয়ে একটু হাসান তারিক চৌধুরী আপনার কাছ থেকে আলোচনায় যুক্ত হতে চাই। যেহেতু সে আমাদের মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী একটা অভিযোগকে খণ্ডায়ন করলে এভাবে যে যখনই কোনো নির্বাচনে কোনো প্রার্থী হেরে যায় তখনই আসলে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ বা কারচুপির অভিযোগ বা অন্যান্য অভিযোগগুলো এনে থাকেন। আপনি বিষয়গুলোকে আসলে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন আমাদের গতকালকে অনুষ্ঠিত যে নির্বাচন হয়ে গেল সেটার পরিপ্রেক্ষিতে? ধন্যবাদ। আপনার মাধ্যমে 52 টিভির দর্শকদেরকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা আছেন সম্মানিত তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে এই নির্বাচনের যে ব্যাপারটি, এটিকে আমি প্রথমত খুব দলীয় অবস্থান থেকে দেখতে চাই। আপনি কোন দল সমর্থন করেন, আমি কোন দল সমর্থন করি, আমি আমার দলের পক্ষে বলবো বা আপনার দলের বিরুদ্ধে বলবো, এইভাবে আমি বলতে চাই। ধরেন আমি কোনো দল করি না, আমি বাংলাদেশের একটা সাধারণ নাগরিক। সংবিধান অনুযায়ী আমার একটা ভোটাধিকার আছে, আমি ভোট দিতে চাই এবং আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই, অথবা অপছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই না, অথবা কাউকেই আমি ভোট দেব, কোনো প্রার্থী আমার পছন্দ না। অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সংবিধান আমাকে ভোট দেওয়ার যে অধিকার দিয়েছে এবং গোটা নির্বাচন ব্যবস্থা আমার সংবিধান আমাকে যেভাবে প্রেজেন্ট করে, ইট ইজ এ পার্ট অফ আমাদের যে সংবিধানে যে গণতন্ত্রের কথা আমরা বলি, এই গণতন্ত্রের অত্যাবশ্যকীয় অঙ্গ হলো আমাদের ভোটিং সিস্টেম বা ইলেকটোরাল প্রসেস। কিন্তু এই যে ভোটে আসলে ভোটারদের উপস্থিতি কমে আসতেছে, দেখেন মাত্র 10% ভোট। আপনি শুনেন, আপনি তো গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক বলে ওই মানে ভোটিং এর ব্যাপারটা কিন্তু মানে মাস কমিউনিকেশনের সঙ্গে একটা রিলেশন আছে। আমি সেই জায়গাটায় আসতেছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ভোটিং সিস্টেম, আমি বলছিলাম যে আমাদের এখানে একজন সহ-আলোচক, একজন আইনজীবী আছেন সুপ্রিম কোর্টে, আমিও সুপ্রিম কোর্টের আইনজীবী। তো আমরা ইলেকটোরাল ফ্রড নিয়ে যখন আমাদের রেফারেন্সগুলো আছে, আমরা দেখি পাশ্চাত্যের অনেক দেশে ইলেকটোরাল ফ্রড বহু মামলা হয়েছে।
এবং ইলেকট্রাল ফ্রডকে আমরা তখন অ্যানালাইসিস করার জন্য সেই সমস্ত মামলাগুলোর রেফারেন্স দেই, কিভাবে ইলেকট্রাল ফ্রড হয়। এবং আপনি যদি ইলেকট্রাল ফ্রডের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে ইংল্যান্ডে, তারপরে আপনার আমেরিকাতে বা ইউরোপের অন্যান্য দেশে তারা কিন্তু ইলেকট্রাল ফ্রডের পর্যায়টাকে অতিক্রম করে তারা একটা গুড গভর্নেন্সের জায়গায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাটাকে, আমাদের দেশে যখনই যারা ক্ষমতায় গিয়েছে তারা হোল ইলেকট্রাল সিস্টেমকে তারা রেজ করেছে। অর্থাৎ আমরা এখন ধর্ষণের খবর পড়ি না পত্রিকায়, আমি বলবো যে আমাদের নির্বাচন ব্যবস্থাটাও ধর্ষিত হয়ে গেছে এবং ধর্ষিত হয়ে এমন অবস্থায় গিয়েছে যে তার আর ইজ্জত বলতে কিছু অবশিষ্ট নাই। এবং মানুষ আর বিশ্বাস করে না যে ভোট সেন্টারে গেলে তার ভোটটা থাকবে কিনা, নাকি গিয়ে দেখবে যে তার ভোটটা দেওয়া হয়ে গিয়েছে। এটা যে রাজনীতি করে না, কোনো দল টল করে না, সাধারণ পাবলিক তারাও এটা বিশ্বাস করে যে ভোট টোটার এই দেশে হয় না। অর্থাৎ মানুষের কাছে যে ইলেকশনের যে ক্রেডিবিলিটি, আমি আপনার ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, বস্তুনিষ্ঠতা, অথেন্টিসিটি, এগুলো কিন্তু আর ইলেকশনের ক্ষেত্রে নাই। এবং এটি শুধু আমার কথা না, আমাদের দেশে বিদেশি পর্যবেক্ষকরা আসে, তারা বিএনপির আমলে এই কথা বলে এবং আওয়ামী লীগের আমল এখন আরো বেশি করে বলে যে ভোটিং সিস্টেমটাই একটা প্রহসনে পরিণত হয়েছে। যে কারণে যখন আমি টেলিভিশনে দেখলাম যে সরকার দলীয় একজন প্রার্থী ভোট দিতে গেছে ঢাকা 5 আসনে, ভোট দিয়ে এসে বলতেছে এই মাত্র ভোট দিয়ে আসলাম, তখন ওই রিপোর্টার আবার ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করেছে যে এই আওয়ামী লীগের এই প্রার্থী কি ভোট দিয়েছেন? প্রিজাইডিং অফিসার বলেছে যে প্রশ্নই আসে না, কারণ তিনি এই সেন্টারের ভোটারই না। অথচ মিডিয়ার সামনে একজন প্রার্থী সদম্ভে বললেন যে তিনি ভোট দিয়েছেন। আপনি পত্রিকা বা টেলিভিশনের ক্লিপগুলো খুলে দেখবেন যে তারা এইভাবে ভোটের ব্যাপারটাকে একটা প্রহসনে পরিণত করেছে। এবং একইভাবে যিনি বিএনপির প্রার্থী, তার বেলাও একই অভিযোগ, তিনিও নাকি ওই আসনের সেন্টারের ভোটার না। অর্থাৎ ভোটার না হয়ে, যদিও যে সেন্টারে যে এমপি প্রার্থীরা ইলেকশন করেন তারা ভোটার হতে বাধ্য বা এরকম রিকোয়ারমেন্টস নাই, কিন্তু আমার কথা হলো যে জনগণের সামনে এই মিথ্যাচারটা করার কি দরকার? অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা যেটা দেখলাম যে আমাদের দেশের দুইটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা সাধারণ মানুষের কাছে ভোট ব্যবস্থাটাকে একটা হাস্যকর বিষয়ে পরিণত করেছে। ফলে সাধারণ পাবলিকরা ভোট দিতে যাবে কি যাবে না, প্রশ্নটা কিন্তু সেখানে। আমি এই পর্বে এটুকুই বলতে চাই। হাসান তারেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে আমরা যেটুকু বুঝলাম যে আসলে ভোটিং যে টোটাল সিস্টেমটা দীর্ঘদিন ধরে এই সিস্টেমটা আসলে ভোটারদের কাছে একটা বিশ্বাসীনতার জায়গা তৈরি করেছে বলে আপনি মনে করেন, যার কারণে আসলে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কমে আসছে। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় এবার যুক্ত হতে চাই ব্যারিস্টার আতিকুর রহমান আপনার সাথে। যেমনটি শুনছিলেন আপনি যে টোটাল ভোটিং সিস্টেম নিয়ে আসলে বিশ্বাসীনতার যে জায়গা তৈরি হচ্ছে বলে আমাদের হাসান তারেক চৌধুরী বলছিলেন, সে কারণে আসলে ভোটের কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। আপনি কি বিষয়টাকে কিভাবে দেখেন বা কিভাবে বিশ্লেষণ করতে চান? ধন্যবাদ আসাদ ভাই, এবং ধন্যবাদ বাউন্ন টিভি সকল দর্শকদেরকে। আমি এখানে ভোটার উপস্থিতির সংখ্যাটা যে কমে আসছে সে বিষয়ে বলতে চাই। সালাউদ্দিন ভাই যেটা বললেন প্রথমেই, যে এটা হচ্ছে একটা উৎসব, সেই উৎসবটাকে নষ্ট করেছে কে? বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায়, এই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ধ্বংস করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আমলে প্রথম থেকেই আমরা বিএনপি এবং অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে সবসময় আমরা বলে এসেছি একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধীনে একটা নির্বাচনের জন্য। সেটা কিন্তু আজকে জনগণের সামনে পরিষ্কার হলো যে আওয়ামী লীগের আমলে কিংবা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে কোনো সুষ্ঠু এবং কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কারণ এই আওয়ামী লীগের সময় নির্বাচনেও তো বিএনপির প্রার্থী বিভিন্ন জায়গায় জয়ী হয়েছে, যেটা আমরা জানি, যারা অনেকে এখনো এটা তো রয়েছে। এটা আপনি
বিএনপি এই বাংলাদেশে একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, একাধিকবার ক্ষমতায় ছিল এবং এখনো অন্যতম জনপ্রিয় একটি দল। সেই দল 300 আসনের মধ্যে 6টা আসন পাবে, এটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না। এটা একটা জাস্ট দান। আপনারা নিশ্চয়ই দেখেছেন, পত্রপত্রিকায় পড়েছেন যে তারা সবকিছু নেওয়ার পরে যখন জানলো যে সব রেজাল্ট হয়ে গেছে, তখন 6টা সিট দান করেছে বিএনপিকে। এবং সেটা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাস্ট যুক্ত থাকার জন্য কিন্তু বিএনপির এই সংসদে আসা, না হলে কিন্তু বিএনপি সংসদে আসতো না। আপনি দেখেছেন আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি নির্বাচিত হওয়ার পরেও কিন্তু ওনারা যোগদান করেনি। আমরা কিন্তু আমাদের একটা স্ট্যান্ড প্রকাশ করেছি। এখানে বিএনপি, আমি যেটা বলছি যে এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটার উপস্থিতি বাংলাদেশে কেন সারা পৃথিবীতে নির্বাচনী ব্যবস্থা একটা উৎসব। আপনি দেখেছেন আমেরিকায় বারাক ওবামা একটা ভিন্ন, সে হি ইজ নট এ হোয়াইট স্কিন, সে একজন মানে খ্রিস্টান হওয়ার পরেও কি বলে উনি কিভাবে ওই যে ডিবেটটা হয়েছিল তার একটা বক্তব্য, মানে যে বক্তব্যটার মাধ্যমে তার পরিচিতি এবং আসছিল, মানে তার জয়লাভের, সেখানে আমাদের ওই ডিবেটগুলোতে কি পরিমাণ মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে। আমাদের সেই উৎসাহটাকে, আমাদের এই নির্বাচনী ব্যবস্থাটাকে, আমাদের এই আইন শাসনটাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। এবং সেইভাবে আপনি দেখবেন বিচার বিভাগ, এখানে তারেক ভাই একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী প্র্যাকটিস করি। আমাদের দেশের যে রুল অফ ল এবং আইনের শাসন এবং এই যে সুপ্রিম কোর্টের যে বিচারিক ব্যবস্থা, এটাকে কিন্তু ধ্বংস করেছে আওয়ামী লীগ। আপনি এখানে জানেন বিচারপতি এস.কে. সিনহা, ওনাকে কিভাবে এখান থেকে, এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। উনি সিনহা সাহেব এখানে কিছু না, এখানে আমাদের যে আইনের শাসন ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তো তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন জনাব খায়রুল সাহেব, মানে উনি কিভাবে এই প্রক্রিয়া করে যে দীর্ঘদিন পরে একটা যে রায় দেওয়ার কথা ছিল সেই রায়কে পাল্টে দিয়ে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। কাজে এখানে আপনি কিভাবে আশা করেন যে আপনি নির্বাচনে আপনি 10%-এর বেশি ভোটার, 10% যেটা হচ্ছে সেটাও তো না, আসলে 1% এসেছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা টু বি এক্সামিন্ড, এটাও যাচাই করে দেখার বিষয়। সেটা যদি হয় তাহলে অন্যান্য কেন্দ্রে দেখা যাচ্ছে নওগাঁতে কিন্তু আপনাদের প্রার্থী বেশ ভালো ভোট পেয়েছে, সেটা কিন্তু আবার না, মানে ভালো ভোট পাওয়া বলতে বলছে একটা নাম্বারের দিক থেকে একটা বেশি এসেছে ঢাকার থেকে। এখানে কিছু ভোট পড়েছে, কিছু ভোট পড়েছে না, এই কারণে এখন এইগুলো আসলে আপনি মনে করেন যে বিএনপি প্রার্থীরা যে ভোটটা পেয়েছে সেটাও আসলে আওয়ামী লীগের দেওয়া, এমন কি চিন্তা করেন আপনি? অফকোর্স এখানে তাহলে নির্বাচনী প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণ করার অর্থটা কি দাঁড়ায়? অংশগ্রহণ হচ্ছে যে এখানে অংশগ্রহণ হচ্ছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ না থাকি তাহলে এই প্রক্রিয়াটাই তো ধ্বংস হয়ে যাবে, কারণ এটা তো অলরেডি শেষ। আমরা এখনো আমাদের দাবি যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা এখানে পার্টিসিপেট করে দেখাতে চাচ্ছি যে দেখুন, কারণ বিএনপি যদি না যায় তাহলে কোনো কারণ নির্বাচনই হবে না। তাও তো এখানে একটা নাম এসেছে, নির্বাচন হয়েছে, কলঙ্কিত নির্বাচন হোক, প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক, আর একদলীয় নির্বাচন, হোয়াট এভার ইট ইজ, যাই হয়েছে, কিন্তু এটা হয়েছে। তো তাও দেশের মানুষ দেখছে যে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ কিভাবে নির্বাচনী ব্যবস্থাকে পদদলিত করেছে। আমরা এই আসলে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে মানুষকে বলতে চাচ্ছি, দেখো আসলে একটা নিরপেক্ষ নির্বাচন কত বেশি প্রয়োজন। ব্যারিস্টার আতিকুর রহমান, আমরা বুঝতে যাচ্ছি আপনাদের আসলে বিএনপির পক্ষ থেকে যেটা আপনি বলার চেষ্টা করছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আসলে আপনারা, বা এই চর্চাটা বজায় রাখার জন্য আপনারা জাতীয় নির্বাচনগুলো অংশগ্রহণ করছেন। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসব। আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, যে ঘটনাটা আমাদের বেশ কিছুদিন ধরে ঘটে আসছে, যে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের যে ঘটনা ঘটেছে, সেটার প্রধান হোতা দেলোয়ারকে 7 দিনের রিমান্ড আজকে আদালত মঞ্জুর করেছে। এবং যে জনমত তৈরি হয়েছিল দেশে, যেটা আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য সাধারণ মানুষ সবার পক্ষ থেকে একটা জনমত উঠেছিল, সর্বস্ব শাস্তির যে বিধানটা চালু করা বা আইনের সংশোধন করা। আমরা সর্বশেষ দেখলাম সে প্রক্রিয়াতেও আইন যে সংশোধনী প্রক্রিয়া সেটাও শুরু হয়েছে, পরবর্তী ধাপগুলো আশা করি শেষ হবে। একই সাথে বিভিন্ন সংগঠন থেকে দেশি বিদেশি যে সংগঠনগুলো রয়েছে যারা নারী এবং শিশু উন্নয়ন নিয়ে কাজ করে, দেখতেছি তারা বলছে যে সর্বোচ্চ শাস্তি বিধান করে আসলে ধর্ষণের রেটটা কমিয়ে আনা সম্ভব না। এবং আমরা দেখলাম আজকে নারায়ণগঞ্জে 5 বছরের একটা শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে, পঞ্চগড়ে, এরপরে সৈয়দপুরে। এগুলো আজকে এবং গতকালকের ঘটনা, যে এই ঘটনাগুলো ঘটছে, যে আসলে একদিকে আইনের সংশোধন হচ্ছে, অন্যদিকে আসলে রেপের যে রেটটা সেটা কিন্তু আসলে থেমে নেই, সেটা চলতেছে। তো আমি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা শুরু করতে চাই। আপনি কি মনে করেন দেশের যে আইনের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন দিয়েই কি আমরা আসলে ধর্ষণের মাত্রাটা কমিয়ে আনতে পারবো? কি মনে হয় আপনার?
প্রথমত আমি বলবো যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলে একটা কথা আছে, অর্থাৎ পৃথিবীর উন্নত দেশগুলোতে আইনের চর্চার মধ্য দিয়েই আইন ডেভেলপ করে, এবং এই ডেভেলপমেন্টটা হয় থ্রু প্র্যাকটিস, যেটাকে ইংল্যান্ডে বলা হয় জাজ মেড ল। এখন আমাদের দেশে তো ধরেন লয়ের যে অ্যামেন্ডমেন্টের যে ব্যাপারটা আসতেছে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আমি পক্ষে না বিপক্ষে, বা এর মধ্য দিয়ে এই সব সমস্যার সমাধান হবে কিনা, এই বিতর্কটার একটা নানামুখী দিক আছে। আমি খুব একাডেমিক জায়গা থেকে বলতে চাই এবং প্র্যাকটিক্যাল জায়গা থেকেও বটেই। সেটা হলো, প্রথমত আমাদের দেশের আর্থসামাজিক বাস্তবতাটাকে বিবেচনায় রাখতে হবে। ইট ইজ নট ইংল্যান্ড, ইট ইজ বাংলাদেশ। সো এখানকার মানুষের যে সচেতনতা এবং যে নৈতিকতা এবং তাদের যে মূল্যবোধ এবং তাদের যে সামাজিক অনুশাসন, সেটি পাশ্চাত্য থেকে আলাদা। ফলে এখানে যখন আইন প্রণয়ন হয়, আইনের সংশোধন ঘটে, আমাদের বিবেচনায় রাখতে হবে কোন সামাজিক প্রেক্ষাপটে আমরা আছি। ফলে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটিকে আমাকে প্রাথমিকভাবে দেখতে হবে আইনগত দৃষ্টিকোণ থেকে। আইনগত দৃষ্টিকোণ থেকে আমাদেরকে হতে হবে অভিজ্ঞতাবাদী। যেমন আমাদের দেশে একসময় মেয়েদেরকে এসিড নিক্ষেপের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, এবং আপনি যদি গবেষণা করেন দেখবেন যে প্রথম আলো পত্রিকা এসিড সার্ভাইভার ফাউন্ডেশন বলে ইত্যাদি ইত্যাদি করে, তো তাদের যে রিপোর্টগুলো যদি আপনি 10-15 বছরের রিপোর্টগুলো যদি আপনি একটু গবেষণা করেন, তাহলে দেখবেন যে ওই মৃত্যুদণ্ডের ভয়ে বাংলাদেশে কিন্তু নিক্ষেপে অপরাধটা কিন্তু খুব উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু এখনো আছে, বর্তমান আইনেও আছে প্রকারান্তর। সেটা ধর্ষণ করে হত্যার ধর্ষণ জনিত কারণে কারো মৃত্যু হত্যা করা হয়। হ্যাঁ, ধর্ষণ জনিত কারণে মৃত্যু, ধর্ষণ করতে গিয়েও তো অনেক সময় মারা যেতে পারে তাকে ফোর্স করার সময়। সুতরাং এক অর্থে কিন্তু মৃত্যুদণ্ড নারী শিশু নির্যাতন দমন আইনে আছে, যেটা 2000 সালের আইন। এখন বিষয়টা হলো, এখন এটার পরিধিটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সব ধর্ষণ হলেই মৃত্যুদণ্ড, বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ জাজ সাহেবদের ডিসক্রিশন, তাদের জাজ সাহেবদের মাননীয় বিচারপতিদের বিচারকদের ডিসক্রিশনের মধ্যে থাকবে যে তারা যদি প্রয়োজন মনে করেন মৃত্যুদণ্ড দেওয়ার, সেটা দিতে পারবেন কি পারবেন না। এতদিন পর্যন্ত সেটি দেওয়া যেত না। যেমন এতদিন পর্যন্ত কোনো ধর্ষণের ভয়াবহ ধর্ষণের অপরাধ হলে জজ সাহেবরা যদি চাইতেনও যে তারা একটা মৃত্যুদণ্ড দিবেন, তারা পারতেন না, কারণ তাদের আইন তাদের সেটা করতে দিচ্ছিল না। এখন আইন তাদেরকে সেই সুযোগ দিয়েছে, জজ সাহেবরা চাইলে, মাননীয় বিচারকগণ চাইলে তারা গুরুতর ধর্ষণের অপরাধের বেলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারবেন। আমাদের মতো দেশের প্রেক্ষাপটে এটিকে আমি ইতিবাচক ভাবেই দেখতে চাই, এই কারণে যে এর ধর্ষকদের মনের ভিতরে এক ধরনের ভয় জন্ম নিবে, তারা এই ধরনের অপরাধ করার আগে 10 বার ভাববে, এবং আইনের শাসনের প্রতি তাদের যে বিগত কারণেই তাদের বলতে পারেন যে শ্রদ্ধার জায়গাটা বাড়বে। অপরদিকে আরেকটি সমালোচনার দিক আছে, যেটি জাতিসংঘের মানবাধিকার কমিশন ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে বলেছে যে মৃত্যুদণ্ডের যে ব্যবধান, এবং পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ডের পাশাপাশি ধর্ষককে নপুংসক করে দেওয়ার আইনও কিন্তু চালু হয়েছে। ফলে এগুলো মানবাধিকার লঙ্ঘনের পর্যায়েও কিন্তু যাবে কিনা, এই ধরনের একটা আশঙ্কা জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু আমি উপসংহারে যেটি বলতে চাই সেটি হলো এই, যে আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের শিক্ষাঙ্গনের যে পরিবেশ, আমাদের কর্মক্ষেত্রের পরিবেশ, গণপরিবহনে নারীর প্রতি আমার যে শ্রদ্ধা, বাসে ট্রেনে লঞ্চে আমরা নারী কতটা শ্রদ্ধাশীল, আমার ফ্যামিলিতে আমার মা বোন এবং স্ত্রীর প্রতি কতটা শ্রদ্ধাশীল, এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু নির্ভর করবে সমাজে ধর্ষণ চিরতরে বন্ধ হবে কি হবে না। কারণ মৃত্যুদণ্ড দেশে আছে, মার্ডার কি বন্ধ হয়ে গিয়েছে? হয় না, হয় নাই। সুতরাং জেল জরিমানা তো আছে, চুরি ডাকাতি ঘুষ কি বন্ধ হয়ে গিয়েছে? হয় নাই। আসল কথাটা আমাদের মূলত আমাদের দরকার আমাদের মন মানসিকতার পরিবর্তন, নীতি নৈতিকতার মধ্যে পরিবর্তন। সেটি হলে পরে
তার সঙ্গে আইন যদি থাকে, আইনের শাসন যদি থাকে, তখনই ধর্ষণ বন্ধ হবে। ধন্যবাদ। জি, হাসান তারেক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে আইনের পাশাপাশি সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে ধর্ষণের Right. মতো কাজটাকে স্টপ করার জন্য। যাই হোক, Exactly. আমরা ব্যারিস্টার আতিকুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনি নিজেও একজন আইনের মানুষ, নিশ্চয়ই নতুন কিছু যোগ করবেন, আমরা সে প্রত্যাশা করি। আপনি কি মনে করেন এ বিষয়ে? আমি মনে করি যে মৃত্যুদণ্ড দিয়ে এই ধর্ষণের মাত্রা কমিয়ে আনা সম্ভব না, এটা হলো আমার মতামত। এবং এখানে কারণটা হচ্ছে কি, প্রথমে আপনাকে দেখতে হবে অপরাধগুলো কেন হচ্ছে, এটা রুটে কি। একদম আমরা যদি বিশ্লেষণ করি, গভীরে যে দেখি, কিংবা এটা একদম মানে এটার পিওর কজটা যদি বের করে আনার চেষ্টা করি, এই ধরনের ঘটনাগুলো হওয়ার পেছনে কারণ কি, সামাজিক যে অস্থিরতাগুলো তৈরি হয়েছে, এটা কেন হয়েছে? রাজনৈতিক অস্থিরতা থেকে আমি আবার এটা রেস্ট এনে বলতে চাই, এটার সাথে রাজনৈতিক একটা যোগাযোগ আছে বিষয়টার। এই যে রাজনৈতিক অস্থিরতা দেশব্যাপী শুরু হয়েছে, দেশে একটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার করছি, সকল সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে। কাজেই এখানে এই ধর্ষকরাও কিন্তু আপনার মানে তারা ভাবছে যে না, যে ব্যাংক লুট করছে তার কোনো বিচার হচ্ছে না, যে নির্বাচনী ভোট লোড করছে তার কোনো বিচার হচ্ছে না, আমি যদি ধর্ষণ করি তাহলে আমারও কোনো বিচার হবে না। ধর্ষণের বিষয়টা কিন্তু শুধুমাত্র এখন যে রয়েছে বিচারিক প্রক্রিয়া ধ্বংস, সবগুলো ধ্বংসের পেছনে যখন অন্যান্য অপরাধীরা চিন্তা করে যে আমার নেতা কিংবা দেশের নেতারা, বড় বড় নেতারা যদি এত বড় বড় অপকর্ম করে পার পেয়ে যায়, আমিও ওনার ছত্র ছায়া থেকে এই ধরনের অপরাধ থেকে পার পেয়ে যাব। সেই জন্য আসলে কি এই যে আওয়ামী লীগ সরকার এই যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছে, এটা একটা আই ওয়াশ ছাড়া আর কিছুই না, আই ওয়াশ ছাড়া কিছুই না। এটার জন্য আমি আবারও বলছি, জোর দিয়ে বলছি, গণতান্ত্রিক আনতে হবে মানুষের মধ্যে। বাক স্বাধীনতা মানে কনস্টিটিউশনাল যে রাইট গুলো আছে, ফান্ডামেন্টাল যে রাইট গুলো আছে, সেটাকে এক্সারসাইজ করার সুযোগ দিতে হবে। কাজে এই সবগুলো তো আমরা বাকরুদ্ধ অবস্থায় আছি। ব্যারিস্টার আতিকুর রহমান, এটা তো আপনার দলের পক্ষ থেকেও দাবি ছিল যে ধর্ষণকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া। কথা বললেই আপনাকে টকশো থেকে এক্সক্লুড করা হচ্ছে, কথা বললেই আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা আপনাকে। কাজেই আপনি এখানে আপনি দেখলেন কিছুদিন আগে পাপিয়া এবং অন্যান্য যে এই যে কেলেঙ্কারি গুলো হলো, এগুলো কি? এগুলো কোনো সুস্থ পরিবেশে মানে সুস্থ স্বাভাবিক পরিবেশে এই ধরনের ঘটনা অসম্ভব। আওয়ামী লীগ কিন্তু ওই দিকে কোনো নজর দেয়নি যে না, সামাজিক অস্থিরতাটাকে কমিয়ে আমরা যদি রাজনৈতিক অস্থিরতা কমাতে পারি, তাহলে অটোমেটিক মানুষের মধ্যে একটা ভয় তৈরি হবে, শ্রদ্ধার জায়গা তৈরি হবে, না যে রাজনীতিবিদরা একটা স্বচ্ছতার জায়গায় এসেছে। আজকের যুগে কি কোনো রাজনীতিবিদ স্বচ্ছতার জায়গায় আছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক চিন্তা ভাবনা কোনো নেতার আছে? কেউ এখন আর সম্মানের চিন্তা করে না, অর্থের চিন্তা করে, ক্ষমতার চিন্তা করে। আগে রাজনীতিবিদরা কি হতো, একটা আদর্শ তৈরি করতো। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখেছি, আমরা জিয়া রহমান সাহেবকে দেখেছি, মাওলানা ভাসানীকে দেখেছি, শেরে বাংলা ফজলুল সাহেব, ওনাদের যে বিষয়গুলো আমরা দেখেছি, ওনারা ছিলেন সিম্বল অফ দ্য সোসাইটি। ওনাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হতো, এনকারেজড হতো। আজকে একটা সিঙ্গেল নেতা দেখান তো, একজন নেতা দেখেন যে ওনাকে অনুকরণ করার মতো আমাদের অবস্থায় আছে? একটাও নাই। ওই উৎসাহের জায়গায় নষ্ট হয়ে গেছে। এখন সবাই দেখেছে না, উনি জোর করে ক্ষমতায় আছেন, উনি জোর করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উনি জোর করে ব্যাংক লুট করেছেন, ওনাদের কোনো হবে না, আমি একই অপরাধ করব। কাজে এখানে এটা সাইকোলজিক্যাল একটা ম্যাটার যে ওনারা অপরাধ করছেন, আমি অপরাধ করব। আমার কোনো আমি সুপ্রিম কোর্টে যেয়ে কিন্তু আমি বিচার কিনে নিয়ে আসতে পারবো, আমি যে কোনো ভাবে আমি আইন থেকে আমি। কাজেই এখানে বিচারকরাও কি কোনো বিচারকরা এই যে দিলেন, বিচারকরা কি কোনো এখানে যদি আওয়ামী লীগের কোনো নেতা এই ধরনের ঘটনায় পড়ে থাকে, আপনি দেখবেন যে এগুলো আমাদের তকবির হবে। কারণ এখানে আমাদের দেশের যে আইনের শাসনটা, আওয়ামী লীগের বেগমগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, বিভিন্ন সময় যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা কর্মীদের নাম এসেছে, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি কিন্তু শাস্তির বিষয়টা দল থেকে নেওয়া হচ্ছে বা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আবার এই রেপের বিষয়টা কিন্তু নতুন কোনো বিষয় না, এটা আমরা পূর্ণিমার কথাটা আমরা সবাই জানি, যেটা কিন্তু বিএনপির সময় ঘটেছিল। এটা আমার মনে হয় হাসান তারেক চৌধুরী ভাই যেভাবে বলছিলেন যে এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, সামাজিক মূল্যবোধ সেটা দরকার, এবং প্রত্যেকটা দলেরই আসলে এই জায়গা থেকে আমরা দেশটাকে ভালো রাখবো এই একটা প্র্যাকটিস করা দরকার বলে আমি মনে করি। এইটা প্র্যাকটিস করতে হলে তো আমাদের সবাইকে তো একটা সহনশীল জায়গায় আসতে হবে। এই যে অবশ্যই সহনশীল জায়গা তৈরি করতে হবে। এখানে আমি যদি হাসান তারেক চৌধুরী হবে না, সহনশীল জায়গায় বড়দেরকে আসতে হবে, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সহনশীলতার জায়গায় আসতে হবে।
এবং আপনি আর আমি তো আসলে হবে না। বিশ্ববিদ্যালয়ে যে আমরা একটু হাসান তারেক চৌধুরীর কাছ থেকে 1 মিনিট শুনে আসি। আতিক রহমান, আপনার কাছে আমরা আবার ফিরবো। আমি কথা প্রসঙ্গে একটু বলছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণের সেঞ্চুরি হলো, আপনি দেখেন এই ধর্ষক মানিক যে 100টি ধর্ষণ করে উৎসব করেছে, সে মানিককে প্রথমে করতো বিএনপি, তারপরে সে করেছে আওয়ামী লীগ। অর্থাৎ দুটো দলই কিন্তু এত বড় একটি ধর্ষককে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। ফলে দেখেন ধর্ষকদের কিন্তু কোনো দল নাই। ধর্ষকরা আওয়ামী লীগও করতে পারে, বিএনপিও করতে পারে। এখানে দরকার সাধারণ মানুষের ভেতর থেকে প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে একটা চেতনাগত পরিবর্তন। আজকে যে আন্দোলনটা হচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলন না, বিএনপির আন্দোলন না, জনগণের আন্দোলন। আসলে আন্দোলনটা বাংলার সাধারণ মানুষ করতেছে। আজকে ধর্ষণের ঘটনা পত্রিকা খুললেই ধর্ষণ। এই যে মানুষ যে জান ও মালের নিরাপত্তা এবং ইজ্জত রক্ষা করতে পারছে না, মা বোনেরা নিরাপদ না, কোথাও নিরাপদ না, যত বড় ফ্যামিলির লোক নিরাপদ না। তো এই যে জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে, এই জায়গাটায় সরকার যেই ক্ষমতায় থাকুক, আজকে আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, জনগণের ক্ষোভ কিন্তু আজকে রাষ্ট্রের এই অব্যবস্থার বিরুদ্ধে। সুতরাং যারা আপনারা মার্কা বা বিখ্যাত দল নিয়ে রাজনীতি করেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে জনগণ যদি বিক্ষুব্ধ হয়, জনগণের আন্দোলনের কাছে, জনগণের বিক্ষোভের কাছে কিন্তু কোনো সরকার কিছু না। বহু বড় বড় আয়রন লেডি, বহু বড় বড় আয়রন ম্যান কিন্তু ধুলায় ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ফলে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিবাচক দিক, যে জনগণের শক্তি, জনগণের ঐক্যবদ্ধ লড়াই আজকে সামনে এসেছে, যে কারণে আজকে ধর্ষণ বিরোধী যে সর্বোচ্চ আইন সেটি সরকার আমলে নিতে বাধ্য হচ্ছে। ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে হবে, ভবিষ্যতে নেতা যে এই কেলেঙ্কারি করতেছে বিভিন্ন বড় বড় এমপি মন্ত্রীরা, তাদের বিরুদ্ধে হবে। আপনি নো ভ্যাট আন্দোলন দেখেন, আপনি নিরাপদ সড়ক আন্দোলন দেখেন, বাচ্চা বাচ্চা ছেলেরা ইতিহাস রচনা করেছে। ফলে আসেন জনগণ জাগতেছে। আমরা আরব বিশ্বে ইন্টারনেট খুলে দেখেন, আরব স্প্রিং, আরব বসন্ত মানে কি, সেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আমরা যে বাংলাদেশ স্বাধীন হলাম সেটাও গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান। এই যে মিলিটারি জেনারেলরা এসে সরকার গঠন করে, তার বিরুদ্ধে যে আন্দোলন, সেখানেও গণ অভ্যুত্থান। এখন একটা গণ অভ্যুত্থানের পর্ব চলছে। সেই পর্বে কারা সামনে আসবে, কারা নেতৃত্ব দিবে? যারা এয়ার কন্ডিশন রুমে বসে, ঘরে বসে যারা রাজনীতি করতে চান, তাদের দিন শেষ হয়ে যাচ্ছে। আত্মত্যাগ করতে হবে। জি, ধন্যবাদ হাসান তারেক চৌধুরী। আমার একজন সওয়াল, আমার কলিগ আইনজীবী কাজল, আমি তো আপনাকে আমি সময় দিব। হ্যাঁ, একজনও নেতা দেখেন না। আমি বলবো নেতা দেখতে হলে আপনি ওই ধর্ষণ বিরোধী আন্দোলনের ওখানে যান, যারা এই করোনা ঝুঁকি নিয়ে রাস্তায় আন্দোলন করতেছে। জি, হাসান তারেক চৌধুরী, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনার মতামত জানতে চাই। আজকে যে জনমত তৈরি হয়েছিল সেটা আপনার সরকার বলা যায়, আপনার দল বলা যায়, আপনি যেভাবে বিষয়টাকে, আপনার দল যেহেতু সরকার চালাচ্ছে, জনগণের মতামতকে আপনার সরকার শ্রদ্ধা জানিয়েছে, আপনার দল শ্রদ্ধা জানিয়েছে। একই সাথে আপনাদের দলের যে বিভিন্ন ঘটনা, আপনাদের দলে যে নেতাকর্মীরা যুক্ত ছিল তাদেরকেও শাস্তির আওতায় এনেছে। সার্বিক বিষয় নিয়ে এখানে অভিযোগ উঠছে যে আওয়ামী লীগ বিএনপি যখন যেই থাকুন না কেন, ধর্ষণটা ঠিকই ঘটেছে, আশ্রয় প্রস্তাব আবার আওয়ামী লীগ বা বিএনপি সেখান থেকে দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার মতামত জানতে হ্যাঁ, আমি সর্বপ্রথমে এই বিশেষ করে আমাদের আতিকুর রহমান সাহেব এবং কিছু কথা বলেছেন, আমি তার একটু জবাব দিতে চাই। তিনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটু কথা বলেছেন, এটা আমি খুব উত্তর দেওয়াটা আমি খুব প্রয়োজন মনে করি। যখন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা উঠে এসেছিলেন, সর্বপ্রথম আওয়ামী লীগে কিন্তু এই দাবি উত্থাপন করেছিলেন সংসদে, এবং বিএনপিকে সেদিন জাতীয় সংসদে এই বিলটা পাশ করাতে বাধ্য করেছিলেন। এবং সেদিন কিন্তু মাগুরার উপনির্বাচন হয়েছিল, উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আন্দোলন তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা এসেছে। কিন্তু আমরা পরবর্তী সময় কি দেখলাম, 96 সনে বাংলাদেশের ইতিহাসে 96 থেকে 2001 সন সর্বপ্রথম দেখলাম বাংলাদেশে একটা মানুষ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছে, হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলো 2001 সনে। এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কি হয়েছে কি না হয়েছে সেদিকে আমি যাব না। বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় আসার পরে ব্রিটিশ সাম্রাজ্যের মতো সারা বাংলাদেশে তাদের শাসন কায়েম করেছিল। আমার মনে হয় আতিকুর রহমান সাহেব কিংবা হাসান তারিক ভাই, আপনাদেরও ভুলে যাওয়ার কথা না, সারা বাংলাদেশে কি হয়েছিল আমরা সকলেই জানি। 2.5 বছরের শিশুকে সেদিন মেঘনা বক্ষে নিক্ষেপ করেছিল, তার মা বাবা ভোটে নৌকার পক্ষে কাজ করেছিল সেজন্য।
বাংলাদেশে পূর্ণিমা ধর্ষিত হয়েছে, বাংলাদেশে ফাহিমা, মহিমা, রাফিজা, অসংখ্য নারী ধর্ষিত হয়েছিল, এবং সেই নারীরা ধর্ষিত হয়েছিল বলেই সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে জনমত তৈরি করে 4 দিন ব্যাপী সেমিনারের আয়োজন করেছিল। পৃথিবীর নামি দামি বক্তাদেরকে সেদিন আমন্ত্রণ জানিয়েছিল। পাকিস্তানের একজন বুদ্ধিজীবী ছিলেন আসমা জাহাঙ্গীর, তাকে ভিসা দেয়া হয়নি, বাংলাদেশে আসতে দেয়া হয়নি। তারপর 4 দিন ব্যাপী সেই কর্মসূচি আওয়ামী লীগ চালিয়ে যেতে পেরেছে এদেশের জনগণের সাহায্য নিয়ে। আর তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা আপনারা বলেছেন, সেই তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ম কানুন ছিল, আমরা দেখলাম একটি বিশেষ মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সেদিন বিএনপি সংসদে একটি বিএনপি একটা নূতন ভাবে ইয়া করলো কি বিচারপতিরা তাদের কতদিনের মধ্যে কতদিন পর্যন্ত চাকরি করতে পারবে সেই 57কে তারা 61 পর্যন্ত করেছিলেন। আমার মনে হয় 2 জন আইনজীবী আছেন, আপনারা সকলে জানেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি হয়েছিল। আমার বাসা যেহেতু সেদিন ফকিরাপুর পল্টন এরিয়াতে আমি থাকতাম, আমরা দেখেছি বঙ্গভবনে কিভাবে ঘন ঘন আর্মিরা যাতায়াত করছে, রাস্তার দুপাশে দাঁড়িয়ে আর্মিদেরকে কিভাবে মানুষ স্বাগত জানাচ্ছে। এমন এক পরিবেশ তৈরি করেছিল, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা পদত্যাগ করতে বাধ্য হয়ে গিয়েছিলেন। সেদিন সে বিশেষ ব্যক্তিটা সে ক্ষমতা ধরে রাখতে পারেনি। আমরা কি দেখলাম, হঠাৎ করে দেখলাম আমাদের নেত্রীকে গ্রেফতার করা হলো, এবং সেদিনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী, তাকেও গ্রেফতার করা হয়েছে, তার সন্তান। মানে বাংলাদেশে একটা তছনছ অবস্থা শুরু হয়ে গেল। 2টা বছর বাংলাদেশের মানুষ নাবিশ্বাস উঠে গেল। বাংলাদেশের মানুষের কি শাসন প্রত্যক্ষ করেছে আমরা সকলেই জানি। সেদিন সেই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ কারা করেছেন। আমরা যদি বলি হাও ভবনের মতো একটি ভবন থেকে যিনি সেদিন নির্দেশ দিয়েছিলেন কিভাবে বঙ্গভবন চলবে, কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চলবে, তিনি সেদিন এই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করেছিলেন, যার ফলে বাংলাদেশের মানুষ আর তত্ত্বাবধায়ক সরকার চায়নি, এবং বাংলাদেশের মানুষ চেয়েছে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন। এবং আমি মনে করি হাসান তারিক ভাই বলেছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, নির্বাচনের পরিবেশকে নষ্ট করা হয়েছে, এবং আওয়ামী লীগকেও তিনি পরোক্ষ প্রত্যক্ষ দুইভাবে আওয়ামী লীগের সমালোচনা করেছেন। 96 সালে 15 ফেব্রুয়ারি কিন্তু একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ কিন্তু যায়নি, এবং আওয়ামী লীগ সেই সংক্ষিপ্ততম সময়ে বাংলাদেশের ইতিহাসে সেই সরকারকে পদত্যাগে বাধ্য করেছিলেন। আমরা দেখেছি সেদিন বেগম জিয়া যখন বঙ্গভবনে গিয়েছিলেন পদত্যাগপত্র দিতে, তিনি রাগে অগ্নিশর্মা হয়ে সাংবাদিক ফেস করতে পর্যন্ত তিনি ভয় পেয়েছিলেন, সাংবাদিককে তিনি মুখোমুখি হননি। সেদিন তার অগ্নিশর্মা ভাবমূর্তি কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমরা এরপরে কি দেখলাম, যেমন আপনারা বলেছেন মৃত্যুদণ্ড দিয়েও নাকি অপরাধকে যে অপরাধ বিশেষ করে যে জনমত যে গঠন করা গড়ে উঠেছিল যে মানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড দেওয়ার পরেও নাকি অপরাধ কমবে না। এখন মৃত্যুদণ্ড হলো সর্বোচ্চ একটা শাস্তি। এবং এই জাকির ভাইও বলেছেন, বিশেষ করে হাসান তারিক ভাইও বলেছেন, আসলে আতিকুর রহমান সাহেব বলেছেন, হাসান তারিক ভাই বলেছেন, এই অপরাধ প্রবণতা কমবে না। কেন কমবে না আপনারা নিজেরাই ব্যাখ্যা করেছেন। মানে কাউকে যদি হত্যা করা হয় তার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, কিন্তু হত্যাকাণ্ড কমেনি। কিন্তু না কমার পেছনের কারণটা কি? সামাজিক অস্থিরতাকে আপনারা দায়ী করেছেন। সামাজিক অস্থিরতা কেন, তাও আওয়ামী লীগ ঘুরে ফিরে এসেছে। আমি একটু বলতে চাই, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি, এদেশে সর্বপ্রথম যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এদেশের খুনিদেরকে রেহাই দেওয়ার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন সংসদে। এই ইন্ডেমনিটি অধ্যাদেশ পাশ করার পর এটা আবার ইনক্লুড করেছিলেন সংবিধানে 5ম সংশোধনীতে, সেটা বাতিল করে এদেশে কিন্তু এই যে হত্যা করা যাবে এই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ সেটা বাতিল করে এদেশের যে খুনিদেরকে ফাঁসি রজ্জুতে ঝুলানো হয়েছে। তো এদেশের আইনের শাসন কায়েম করা যাবে না সেটা আমি মনে করি না। আর একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তার ছেলেও সর্বোচ্চ শাস্তি পেয়েছেন আইনের আওতায়। এবং আপনারা বলেছেন আওয়ামী লীগের পাপিয়ার কথা বলেছেন, এবং আরো অনেকের কথা বলেছেন। পাপিয়া কোথায় আছে? পাপিয়ার শাস্তি হচ্ছে না? পাপিয়ার আইনকে কোথাও কি প্রশ্নবিদ্ধ করা হয়েছে? পাপিয়ার আইনি প্রক্রিয়া যে সমস্ত কাজকর্ম চলছে কোথাও কি আওয়ামী লীগ বাধা দিয়েছে? কোথাও কি সরকার বাধা দিয়েছে? আপনারা বলেন বেগমগঞ্জের ঘটনা কি হয়েছে সর্বশেষ? এক মনে রাখতে হবে, যেখানে বাংলাদেশের ক্ষমতায় আছে বঙ্গবন্ধু কন্যা, সেখানে কিন্তু কোনো অপরাধকে কোনো প্রশ্রয় দেওয়া হয় না। আর আমাদের একটা প্রবণতা কি জানেন, অপরাধী কাজল আমি একটু বলি, আমাদের যে অপরাধী তারা একটা পলিটিক্যাল ছত্র ছায়া খুঁজে। প্রশ্ন হলো পলিটিক্যাল ওই যে ছায়া তারা খুঁজে, সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে কিনা, প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। আপনারা দেখেন
কিন্তু কষ্ট দেওয়া হয়েছে কিনা, তাদের যেই, কারণ আমি সবসময় মনে করি, আমরা সবসময় মনে করি অপরাধীদের কোনো দল থাকতে পারে না, অপরাধী সে যেই করুক না কেন, সে যখন কোনো অপরাধ সংগঠিত করে থাকে সে অপরাধী হিসেবে কিন্তু গণ্য হবে। সমস্ত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন সামাজিক অবক্ষয় আর বোধের যে জায়গাটা আমি একটু বলতে চাই, বোধের জায়গাটার থেকে আসলে বিশেষ করে আমাদের হাসান তারিক ভাই যেটা বলেছেন, আমাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এগুলো খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেমন আমি আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফ সাহেব আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, আরাফাত রহমান যেদিন কনভিক্টেড হয়েছিলেন সেদিন কিন্তু ধানমন্ডি 3 অফিসে তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন, সেইখানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। এবং আমার মনে হয় আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি প্রেস কনফারেন্স সেদিন প্রত্যক্ষ করার আমার সৌভাগ্য হয়েছিল, আমি ছিলাম সরাসরি। তিনি সেদিন তার বক্তব্য শুরু করেছিলেন ঠিক এভাবে, আজকে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। এদিন সাংবাদিকদের কলম থেমে গিয়েছিল। আরাফাত রহমান কনভিক্টেড হয়েছে, সৈয়দ আশরাফের খুশি হওয়ার কথা ছিল, কেন তিনি দুঃখ ভারাক্রান্ত হলেন? পরের সেন্টেন্সে তিনি বললেন, আমরা যারা রাজনীতির একনিষ্ঠ কর্মী হতে পেরেছি, আমরা পরিবারের একনিষ্ঠ কর্মী হতে পারিনি বলে আমাদের রাজনৈতিকবিদের ঘরে আজকে আরাফাত রহমানের জন্ম হয়েছে। এখানে আমাদের প্রশ্ন, আমরা যারা পরিবারের একনিষ্ঠ কর্মী হয়েছি, পরিবারকে যেভাবে গড়ে তুলছি, রাজনীতিকে যেভাবে একনিষ্ঠ কর্মী হয়েছে, অনেকে লোভ লালসায় ভোগ বিলাসে জীবনযাপন করছেন, আমরা তারা যদি পরিবারের প্রতি একটু নজর দিই, আমাদের পরিবারে আরাফাত রহমানের জন্ম হবে না, তারেক রহমানের জন্ম হবে। আমি কাজল, আমি একটু শেষ করতে চাই, এই বিষয়গুলো আসলে উঠে আসে, এই বিষয়গুলো আমাদের সবাইকে আলোচনায় আনতে হবে। শুধুমাত্র সবকিছুকে রাজনৈতিক রং দিয়ে এখান থেকে কেউ পার পেতে পারবে না। আসল ভাই আমি একটু বলতে চাই, এখানে একটু আমাকে যদি সুযোগ দিতেন দয়া করে। আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা আসবো এবং আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেটা সিলেটের পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে আমাদের রায়হান নামের এক যুবকের মৃত্যু ঘটেছে এবং দ্বিতীয় ময়নাতদন্তে দেখা যাচ্ছে সেখানে তার শরীরে 11টি আঘাতের চিহ্ন এসেছে এবং 2টি নখ উপড়িয়ে ফেলা হয়েছে। পাশাপাশি তার শরীরে অন্যান্য আঘাতের চিহ্ন যেগুলো এসেছে সেগুলোতে বলা হচ্ছে মৃত্যুর প্রায় 4 ঘন্টা আগে ঘটনাগুলো ঘটেছে। এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে এবং পুলিশের যে প্রধান ছিলেন অভিযোগকারী বা অভিযুক্ত এসআই আকবর হোসেন, তার 72 ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। যে আকবর হোসেন আসলে ঘটনার পর দিন থেকে লাপাত্তা, যদিও সরকারের পক্ষ থেকে কয়েকজন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে এবং আরো কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে, সেই বিষয়গুলো এসেছে। এবং আমরা এর আগেও দেখেছি, শুধুমাত্র এই পুলিশের মনে হয় হয়তো গত মাসের ঘটনা, পুলিশের শুদ্ধি অভিযানে বেশ কিছু পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। এই যে পুলিশের বরখাস্ত করা হচ্ছে, পুলিশের শুদ্ধি অভিযান চলছে, এরপরে পুলিশকে আমরা সবসময় বলছি মানবিক পুলিশ হবে, এর পরিপ্রেক্ষিতেও যে অভিযোগটা এসেছে রায়হানকে আসলে পিটিয়ে হত্যা করা হয়েছে বা নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে তার পরিবার যে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে, সেখান থেকে আসলে আপনি কি বলবেন যে এর পরবর্তী প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা কি এবং পুলিশের এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে, যেখানে পুলিশের পক্ষ থেকেই তাদের ডিসিপ্লিন হইতে চালানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে আসলে কেন ঘটনাগুলো আসছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আসাদ ভাই। আমি আপনার ইস্যুটাতে অবশ্যই আসবো। তার আগে আমি কয়েকটা সালাউদ্দিন সাহেব যে প্রশ্নগুলো আনলেন সেগুলো দিয়ে একটা অ্যান্সার দিয়ে তারপরে আমি আপনার এই বিষয়টা খুব সংক্ষেপে যদি। হ্যাঁ, খুব সংক্ষেপে। সালাউদ্দিন সাহেব যেটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগের দাবি ছিল এবং ওনারা এনেছেন, এটা ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই, ওনারা ভালো স্টেপ নিয়েছিলেন। এখন বিএনপি যদি ভুল করে থাকে, সেই ভুলের উপর ভিত্তি করে ওনারা যত অপকর্ম করবেন সব অপকর্মকে জায়েজ করে ফেলতে চাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিএনপি বিচারপতির বয়স 2 বছর বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিএনপি নষ্ট করেছে। আর আপনারা যেটা করেছেন এটা তো পদদলিত করেছেন, ধ্বংস করেছেন। বিএনপি তো এখানে যেটা ওনারা বলতে চাচ্ছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেহেতু এই ইয়াটা এনেছেন, কাজেই ওনারা যা করবেন তাই জায়েজ হয়ে যাবে এবং দেশের মানুষ তাই। আপনারা তাহলে দেখাতেন একটা নিরপেক্ষ, আপনারা একটা নিরপেক্ষ নির্বাচন করে দেখাতেন, একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন করে দেখাতেন যে না আওয়ামী লীগ পারে, যে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের দরকার নেই। আপনি 30শে ডিসেম্বর নির্বাচনে কি হলো? আমি আসাদ ভাই আপনার বিষয়টাতে আমি আসছি যে পুলিশি রাষ্ট্র 30শে ডিসেম্বর 2018 নির্বাচনে এই দেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।
এই দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হতে কি হচ্ছে, আজকে পুলিশি স্টেট হতে আওয়ামী লীগের তো কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগ আজকে প্রশাসন যেভাবে বলছে, আমলারা যেভাবে বলছে সেভাবেই চলতে হবে, এবং পুলিশের অপকর্মগুলোকে তারা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে যাবে, কঠোর হাতে দমন করার কোনো উপায় নেই। কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে পুলিশের উপর ভিত্তি করে, পুলিশের কাঁধে বন্দুক রেখেই আওয়ামী লীগকে এগোতে হবে। আওয়ামী লীগের একচ্ছত্র কোনো এখন আর নিয়ন্ত্রণ নেই। কাজে এই যে পুলিশের, আতিক ভাই, আমি একটু যোগ করতে চাই যে পুলিশের যে বিষয়টা, বিভিন্ন সময় পুলিশকে নিয়ে যে অভিযোগগুলো আসে, সেই অভিযোগগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে চলে এসেছে। যখন আমরা বিএনপি কে দেখেছি তখনও দেখেছি পুলিশের নামে চাঁদাবাজি, নির্যাতনের যে ঘটনাগুলো, সেগুলো আসলে একটা লং প্রসেসে হয়ে আসছে। না দেখুন, বিএনপি ক্ষমতায় নেই আজকে প্রায় 14 বছর, তাই না? 2006-এ বিএনপি ক্ষমতা থেকে গেল, আজকে 2020, 14 বছর উপরে হয়ে গেছে। 14 বছর বিএনপির প্রশ্নগুলো 14 বছর পরে আবার বিএনপি 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 করা কতটুকু যুক্তিসঙ্গত তা আমার কাছে খুবই অবান্তর মনে হয়। যে বিএনপির ভুল ত্রুটির কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। বিএনপি, আপনারা ভালো কিছু করে দেখান, রাইট। আপনারা একটা ভালো স্টেপ নিয়ে দেখান যে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। আপনারা বলেন আপনারা স্বাধীনতার পক্ষে শক্তি, বিএনপি স্বাধীনতার পক্ষে শক্তি নয়, বিএনপি রাজাকারদের সাথে হাত মিলিয়েছে। আপনারা বলেন, আপনারা করে দেখান। আজকে আওয়ামী লীগকে যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয়, বিএনপি আমার কাছে সংক্ষেপে যদি বলতেন, আমরা প্রায় শেষের দিকে, সংক্ষেপে যদি না, বলতেন। বিএনপি আওয়ামী লীগ তো আমার কাছে মানে প্রতিটা প্রার্থী জামানত হারাবে, প্রতিটা প্রার্থী জামানত হারাবে, কারণ তারা তাদের জনপ্রিয়তার লেস মাত্রটুকু দেখানোর মতো সুযোগ পায়নি। কাজে ওরা তো জি, ব্যারিস্টার আতিকুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা জাস্ট সংক্ষেপে হাসান তারেক চৌধুরী ভাই, আপনার কাছ থেকে জাস্ট অল্প সংক্ষেপে শুনে নিতে চাই। এই যে পুলিশের যে অভিযোগগুলো, না একটু যদি যোগ করতেন। সিলেটের যে ঘটনা, এই যে পুলিশি হেফাজতে মৃত্যু, এটি এক কথায় বললে আমাদের দেশে হিউম্যান রাইট অ্যাবিউজের একটা বিরাট ঘটনা। এবং এই ঘটনাগুলো ঘটার পেছনে এটাই প্রমাণ হয় যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি একটা ভয়াবহ পর্যায়ে আছে। এবং এই পুলিশি হেফাজতের মৃত্যু, আমরা অতি সম্প্রতিকালে মেজর রাশেদ সিনহার যে মৃত্যু, এই সমস্ত যে বিচার বহির্ভূত হত্যা, এগুলো কিন্তু এক সূত্রে গাঁথা। অর্থাৎ একটা সরকারের যখন জনসমর্থনটা কমে যায়, তখন তার পুলিশ বাহিনী, তার সেনাবাহিনী কিন্তু বেপরোয়া হয়ে ওঠে। এবং এই বেপরোয়া হয়ে ওঠার লক্ষণই হলো পুলিশি হেফাজতের মৃত্যু এবং মেজর সিনহার মৃত্যু। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে, এবং তারা এভাবে বিচার বহির্ভূত হত্যা করছে, এবং তারা তাদের হেফাজতে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। তার আগে যশোরে একটি ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সমাধান কি হাসান তারেক চৌধুরী ভাই, সমাধান কি আসলে? আমাদের সমাধান হলো এই যে আমাদের দেশে বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া, এবং এই ক্ষেত্রে আমি একটি মামলার রেফারেন্স দিতে চাই। যোগিন্দর কুমার ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ নামে একটি মামলা হয়েছিল ভারতে 1994 সালে। ওই মামলায় দেখানো হয়েছিল যে কিভাবে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে পুলিশি হেফাজতে হত্যা হয়। আমাদের দেশে সরকার এবং রাষ্ট্র যদি এই ব্যাপারে কঠোর হয়, এই ব্যাপারে যদি জনগণ সচেতন হয়, বিচার বিভাগ যদি স্বাধীন হয়, এবং জনগণের আন্দোলনের কোনো বিকল্প নাই, এবং বিচার বহির্ভূত হত্যা, পুলিশি হেফাজতে হত্যা বন্ধ হবে। জি, হাসান তারেক চৌধুরী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি এই বিষয়গুলা সবকিছুরই সমাধান হবে এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার আতিকুর রহমান, ধন্যবাদ মাহমুদ্দিন সালাউদ্দিন চৌধুরী ভাই। আমরা আজকে অনুষ্ঠানের, সুপ্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিদের নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 52 টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।